বাংলাদেশকে অরক্ষিত করতে এই সেনাবাহিনীকে বিতর্কিত করার প্রচেষ্টা, অভিযোগ বিএনপি নেতাদের। অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এই দেশের অস্তিত্বকে নষ্ট করার জন্য দেশে এবং বিদেশে বহু চক্র কাজ করছে। সুচতুরভাবে একটা নতুন চক্রান্ত শুরু হয়েছে, সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। এটার পিছনের উদ্দেশ্য একটাই, বাংলাদেশের স্বাধীন সর্বত্র যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলেন স্বরাষ্ট্র সচিব। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল। মেয়ার গসিপস আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু একজনের কথা বলছে, আমরা সতর্ক থাকব যাতে আনটুয়ার্ড কিছু না হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শহীদ পরিবারের বিক্ষোভ। তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ ট্রাইব্যুনালের। যৌক্তিক সময় চান চিফ প্রসিকিউটর। বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ খেলতে গিয়ে ম্যাসিভ হার্ট অ্যাটাক তামিম ইকবালের। সাভারের হাসপাতালে পড়ানো হলো রিং। শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসক। অপহরণের পর মুক্তিপণ আদায় খোদ পুলিশের। আটক 5 সদস্য বরখাস্ত। 2 ভুক্তভোগীকে ছেড়ে দেওয়ার পর বগুড়া হাইওয়ে পুলিশের সহায়তায় আটক। এবং ঈদ যাত্রা শুরু। শেকড়ের টানে ছুটছে মানুষ। নির্দিষ্ট সময়ে ছাড়ছে ট্রেন। ভিড় নেই বাস ও লঞ্চে। চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি চলাচলে খুলল যোগাযোগের নতুন দুয়ার। দেশকে অরক্ষিত করতেই সেনাবাহিনীকে বিতর্কিত করার প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সন্ধ্যায় রাজধানীর স্কাটনে লেডিস ক্লাবে দলটির মিডিয়া সেলের ইফতার মাহফিলে অভিযোগ করেন তারা। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বাংলাদেশকে বিলীন করার ষড়যন্ত্র হচ্ছে। এর সঙ্গে দেশ বিদেশের একাধিক চক্র জড়িত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুচতুরভাবে দেশকে আবার অস্থিতিশীল করার চক্রান্ত শুরু হয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করতে সেনাবাহিনীকে বিতর্কিত করার প্রচেষ্টা চলছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র করা হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 5 তারিখ পর্যন্ত আমাদের এই পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি আমার দেশে অবস্থান ঠিক রাখতে হবে। যে যাই ভাবুক, তা যদি না হয় এই দেশের কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর এই দেশের অস্তিত্বকে নষ্ট করার জন্য দেশে এবং বিদেশে বহু চক্র কাজ করছে। আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি, আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। তার বিরুদ্ধে আপনারা আপনাদের দায়িত্বগুলো পালন করবেন। গোটা জাতি রুখে দাঁড়াবে বাংলাদেশকে এই অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে। অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয়, দেশের প্রতি দায়বদ্ধতায় দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। সার্জিস বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে একটি মহল বিভিন্ন গুজব সৃষ্টি করে যাচ্ছে, তবে জনগণকে সচেতন থেকে সেগুলো মোকাবেলা করতে হবে। বিকেলে পঞ্চগড়ের 5 উপজেলায় পথসভা করার কথা রয়েছে এনসিপি নেতা সার্জিস আলমের। শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে, আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, এই রাজনীতিতে তাদের যে আমরা কখনোই তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করব না, বরং তারা প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তাদের যে কাজ, সেটা তারা ঠিকমতো পালন করে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল। ঈদের ছুটিতেও সারা দেশে নিরাপত্তা নিয়ে বিঘ্ন ঘটবে না। বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র সচিব আরও বলেন, যে কোনো সময় জরুরি অবস্থা জারি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে।
আওয়ামী লীগকে পুনর্বাসনের চাপ দেয়া নিয়ে সেনাবাহিনীকে জড়িয়ে বিস্ফোরক সব অভিযোগ সামনে এনেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। এ নিয়ে উত্তপ্ত রাজনীতি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে জরুরি অবস্থা জারি সহ নানা ধরনের গুঞ্জন। এ অবস্থায় সোমবার বিকেলে সচিবালয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বলেন, দেশের আইন শৃঙ্খলা স্থিতিশীল রয়েছে, ঈদের ছুটিতেও নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না। জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। মেয়ার গসিপস আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। আমরা ভিজিলেন্সি একটুও কমাই নাই। শুধু নর্মাল যে পেট্রোলিং হচ্ছে পুলিশের তা না, প্রতি রাত্রে 2 জন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোলিং কদ্দূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছেন। এদিকে সমুদ্র পথে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে সচিবালয়ে বৈঠক করেছে দুদেশ। পরে স্বরাষ্ট্র সচিব জানান, অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর পাশাপাশি তাদের পুনর্বাসনের উদ্যোগ নেয়ার অনুরোধ জানানো হয়েছে। ল্যান্ড পথে তারা অস্ট্রেলিয়ার কাছাকাছি চলে যে নৌপথে যাওয়ার কিছু লোক চেষ্টা করত, তারা ওগুলো ধরে পারলে কোথাকার লোক সেই দেশে তারা পাঠিয়ে দেয়। যখন জানবো যে আমাদের দেশের লোক, তখন তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করব। এই লোকগুলোকে ইন আদার ওয়ার্ডস কীভাবে কম্পেনসেট করতে পারি ফর দেয়ার লস, এইটাতে তারা সাপোর্ট দেওয়ার জন্য একটা অঙ্গীকার করেছে। ঈদের পর দিল্লির পরিবর্তে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়া হাইকমিশন থেকে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান সিনিয়র সচিব। এতদিন দিল্লি থেকে হচ্ছিল, তো সেটা এখন অপারেটিং শুরু করবে এই মাসের শেষের থেকে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যার দ্রুত বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। একই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও জানিয়েছেন তারা। এদিকে মামলার সংখ্যা ও তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। জনবল বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর বলছেন, আন্তর্জাতিক মানের বিচার করতে গেলে যৌক্তিক সময় লাগবে। 7.5 মাসেও বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ শহীদ পরিবারের সদস্যদের। জুলাই গণহত্যার দ্রুত বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেছেন তারা। বিচারের নামে আমরা তালবাহনা দেখতেছি। এই বাংলায় আওয়ামী লীগের কোনো ঠাঁই নাই। এর দোষর যারা আছে জাতীয় পার্টি, তারও বিচার করতে হবে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এখন পর্যন্ত অন্তত 20 জন পুলিশ সদস্য গ্রেফতারি পরোয়ানা জারির পর গা ঢাকা দিয়েছেন। গ্রেফতারের আদেশের তথ্য পাচারের কারণে তাদের ধরা যায়নি। এছাড়া জুলাই আগস্টের হত্যাযজ্ঞের সঙ্গে সরাসরি জড়িত অনেকেই ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। কাকে ফাঁসি দিবে আসামি যদি গ্রেফতার না করে? আইজি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গেলে ওনারা বলে, আইজি সাহেব বলে, এত তাগাদা দিচ্ছেন কেন? 8 মাস হয়ে গেছে, কয়টা আসামি গ্রেফতার করেছে? এদিন 2016 সালে কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যা এবং জুলাই হত্যাকাণ্ডের পৃথক 3 মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 6 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। প্রায় 1500 মানুষকে হত্যা, অন্তত 30,000 আহত হওয়ার ঘটনায় মামলার সংখ্যা, আসামি গ্রেফতার এবং তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আদালত। চিফ প্রসিকিউটর বলছেন, দ্রুত বিচারের দাবি উঠতেই পারে, তবে বিচার আন্তর্জাতিক মানের করতে গেলে যৌক্তিক সময় লাগবেই। আমরা যেমন দ্রুততম সময়ের মধ্যে মানুষকে ধরে এনেই তো এখানে, এটা তো মব জাস্টিস না, তাৎক্ষণিক বিচার তো এটা না, এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, জটিলতম অপরাধ, জটিলতম তদন্ত পদ্ধতি, বিচারের পদ্ধতি, সেটাকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 23টি মামলা বিচারাধীন। এর মধ্যে শুধুমাত্র একটি মামলার তদন্ত শেষ হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। বৈশাখ বরণে শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রায় থাকছে। শুধু বাঙালি নয়, অংশ নেবে সব জাতিগোষ্ঠী। প্রস্তুতি সভা শেষে জানালেন উপদেষ্টা। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে। আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপের বস, না কিনলে লস। 2 ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে বগুড়ায় গ্রেফতার। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 5 সদস্যকে বরখাস্ত করা হয়েছে। রোববার রাতে বগুড়ার ধুনটের দীঘলকান্দি গ্রামের 2 ফ্রিল্যান্সার রাব্বি ও জাহাঙ্গীরকে ডিবি পুলিশ পরিচয়ে বাড়ি থেকে আটক করা হয়। পরে তাদের ঢাকা রংপুর মহাসড়কের শেরপুরের মির্জাপুরে এনে পরিবারের কাছে মুক্তিপণ বাবদ দাবি করা হয় 12 লাখ টাকা।
রাব্বির পরিবারের কাছ থেকে 2 লাখ ও মোবাইল ব্যাংকিং থেকে 1,30,000 টাকা হাতিয়ে নেন পুলিশ সদস্যরা। ভোর 5:30টার দিকে মোটরসাইকেল সহ রাব্বি ও জাহাঙ্গীরকে মির্জাপুর এলাকাতেই ছেড়ে দেন তারা। তবে রাব্বির স্বজনরা মোটরসাইকেলে করে তাদের পিছু নেয়। এক পর্যায়ে বগুড়া নাটোর মহাসড়কের বীরগ্রাম এলাকায় হাইওয়ে পুলিশের সহযোগিতায় অভিযুক্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 5 সদস্যকে আটক করা হয়। ঈদযাত্রা শুরুর দিনে অনেকটা নির্বিঘ্নেই বাড়ি ফিরছেন ঢাকাবাসী। যাত্রীচাপ কম থাকায় ভোগান্তি নেই বললেই চলে। যদিও রেল ও সড়ক পথে বৃহস্পতিবার থেকে বাড়তে পারে চাপ। মনির হোসেনকে সঙ্গে নিয়ে ঈদযাত্রার প্রথম দিনের বিস্তারিত জানাচ্ছেন আলামিন তুষার। ছোট্ট আরাবিয়া দাদুবাড়ি যাবার আনন্দে পুরো স্টেশন প্ল্যাটফর্মকেই যেন সে বানিয়েছে নিজের খেলার মাঠ। নেই কোনো ক্লান্তি, বাড়িতে গিয়েও সবার কাছে আদায় করবে সালামি, আর খেলার সঙ্গীত থাকছেই। খেলবো, যাবো, ঘুরে বেড়াবো, দেশে যায় আরো মজা হবে, তাই এখন থেকে শুরু করছি মজা। আরাবিয়ার মতো স্টেশনে দেখা মিলল আরও অনেকের। তাদের আনন্দ যেমন বাঁধ ভাঙা, তেমনি বড়দেরও চোখে মুখে উচ্ছ্বাস। ঈদ আনন্দ তো এটা ভাষায় বলা প্রকাশ করা সম্ভব না। অনেকদিন পরে বাসায় যাচ্ছি, আবার অনেকদিন কাটাই আসতে পারবো ওখান থেকে। পঞ্চগড় অনেকদিন পরে যাচ্ছি, আমি অনেক বেশি এক্সাইটেড আর অনেক ভালো লাগছে। এদিন সকাল থেকেই নির্বিঘ্নে বাড়ির পানে ফিরছেন রেলপথের যাত্রীরা। যদিও ঈদের বাড়তি ট্রেন যুক্ত হবে আগামী বৃহস্পতিবার। সঙ্গে যাত্রার দিনে 2 ঘন্টা আগে থেকে বিক্রি হবে 25% স্ট্যান্ডিং টিকিট। টিকিটধারী যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে নিরাপদে তাদের যাত্রা সম্পন্ন করতে পারে, সেই জন্য বিভিন্ন জায়গায় আমরা চেকিং ব্যবস্থা রেখেছি। এদিন রেলপথে প্রায় 50,000 যাত্রী ঢাকা ছাড়ছেন। সঙ্গে শুরু হয়েছে ফিরতি ট্রেনের টিকিট বিক্রিও। মিলেছে 3রা এপ্রিলের টিকিট। সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা যায় প্রতিদিনকার নিয়মিত চিত্র। বাড়তি ছুটি এবারের যাত্রাকে স্বস্তির করেছে বলে মনে করছেন যাত্রীরা। বাড়িতে যাব অনেকদিন পরে, এটাই আনন্দ আসলে। ওরা খুব মজা করে, খুব এনজয় করে। এই যে যাওয়ার আগে যে ভাড়াটা ডাবল হয়ে যায়, এইটাই একটু ভোগান্তি। সংশ্লিষ্টরা বলছেন আগামী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে যাত্রী চাপ। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বৈশাখ বরণের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রাই থাকছে। এতে শুধু বাঙালি নয়, অংশ নেবে সব জাতিগোষ্ঠী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপনের প্রস্তুতি বিষয়ক সভা শেষে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানান, সংস্কৃতির সব ধারাকে এক জায়গায় আনাই লক্ষ্য। এবার মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। পহেলা বৈশাখ মানেই বাংলার লোকজ সংস্কৃতির সঙ্গে জীবনের মেলবন্ধন। প্রতিবারের মতো এবারও সমস্ত গ্লানি মুছে জরা ঘুচে নতুন শুরুর অপেক্ষায় পুরো জাতি। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন অংশীজনরা। পরে সংস্কৃতি উপদেষ্টা জানান, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। আমাদের গতকালকের মিটিংও এই বিষয়ে কোনো আলোচনা হয়নি, আজকের মিটিংও আমাদের এই নিয়ে কোনো আলোচনা হয়নি। এবার উদযাপনটা 2 দিন ব্যাপী হবে। চৈত্র সংক্রান্তির আয়োজন থাকবে, পয়লা বৈশাখের আয়োজন থাকবে। উপদেষ্টা জানান, এবার বর্ষবরণ হবে অন্তর্ভুক্তিমূলক। শুধু বাঙালিদের নিয়ে নয়, একই শোভাযাত্রায় অংশ নেবে চাকমা, মারমা, সাঁওতাল, গারো সহ সব জাতিগোষ্ঠী। সংস্কৃতির সব ধারাকে এক জায়গায় আনাই লক্ষ্য। এখন আরও অনেকেই যুক্ত হবে, যে বিভিন্ন জাতিগোষ্ঠী, তাদের সাংস্কৃতিক টিম এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, তারাও যুক্ত হচ্ছে এটার সঙ্গে। ফলে এটা ইজ গোয়িং টু বি বিগার, বেটার অ্যান্ড মোর কালারফুল। নববর্ষ উদযাপনে নেয়া পরিকল্পনাগুলো বাস্তবায়নে একাধিক কমিটি গঠন করা হবে বলেও জানান উপদেষ্টা। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদ কেনাকাটার খবর। ছুটিতে যাওয়ার আগে শেষ সময়ে ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। চাকরিজীবীদের অনেকে 27 মার্চ ছুটি নেওয়ায় মূলত 26 মার্চ থেকেই অঘোষিতভাবে শুরু হচ্ছে ঈদের ছুটি। তাই রোজার শেষ সপ্তাহে কেনাকাটায় ব্যস্ততা বেড়েছে ক্রেতা বিক্রেতাদের মাঝে। রাজধানীর বিভিন্ন শপিং মল ঘুরে দেখা যায়, ব্যস্ততা থাকায় শেষ সময়ে এসে কেনাকাটা করছেন অনেকেই। তবে সাপ্তাহিক কর্মদিবস হওয়ায় এদিন দুপুর পর্যন্ত কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের তেমন চাপ দেখা যায়নি। অবশ্য কিছুটা ভিন্ন চিত্র জুতোর দোকানে। যাদের পোশাক কেনা শেষ, তারা এখন রং মিলিয়ে কিনছেন জুতো। ভালো ডিজাইন ও আরামদায়ক জুতোতেই ক্রেতারা আকর্ষণ বেশি করছেন। ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে বাহারি কালেকশনে শপিং মল ও বিপণী বিতান সাজলেও অধিকাংশ ক্রেতারাই বাড়তি দামের অভিযোগ করছেন। আর বাড়তি 2.5% ভ্যাট কিছুটা বেকায়দায় ফেলছে ক্রেতা বিক্রেতা উভয়কেই।
জ্ঞান ফিরেছে তামিম ইকবালের। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। আপাতত স্থিতিশীল আছে তার অবস্থা, এমনটাই জানিয়েছেন কেপিজে বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক। তবে এখনও শঙ্কামুক্ত নন টাইগারদের সাবেক অধিনায়ক। আগামী 48 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে তামিম ইকবালকে। এনজিওগ্রামের পর জ্ঞান ফিরেছে তামিম ইকবাল খানের। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। পুরো দুপুর যে দুশ্চিন্তায় কেটেছে গোটা ক্রিকেট ফ্র্যাটার্নিটির তা হয়তো কখনোই বুঝতে পারবেন না তামিম ইকবাল। সাদা কালো সতীর্থ মাহমুদুল্লাহ, মুশফিক, তাইজুলরা ছুটে এসেছিলেন হাসপাতালে এক নজর প্রিয় বন্ধুকে দেখতে। আগে থেকেই ছিলেন পরিবারের সদস্যদের সঙ্গে প্রায় পুরো ক্রিকেট বোর্ড। সমর্থকদের ভিড় আর সাংবাদিকদের উৎসুক উপস্থিতি হয়তো বিরক্তি বাড়িয়েছে হাসপাতাল কর্মীদের, কিন্তু এক তামিমের জন্য এত ভালোবাসায় মুগ্ধ হয়েছেন তারা। আপাতত শঙ্কা কেটে গেছে, স্থিতিশীল আছেন তামিম। সবাইকে নিশ্চিন্ত করেছেন কেপিজে হাসপাতালের পরিচালক ডাক্তার রাজীব হাসান। স্টেন্টিং এর পরেও এখনো উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনো কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে। তামিম ইকবালের হার্টে একটি ব্লক ধরা পড়ায় সেখানে স্টেন্ট বসানো হয়েছে। সাবেক অধিনায়কের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার এবং বিসিবি। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশকে অরক্ষিত করতে এই সেনাবাহিনীকে বিতর্কিত করার প্রচেষ্টা, অভিযোগ বিএনপি নেতাদের। অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ খেলতে গিয়ে ম্যাসিভ হার্ট অ্যাটাক তামিম ইকবালের। সাভারের হাসপাতালে পড়ানো হলো রিং, শারীরিক অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসক। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।